ওকে। জি ভাই, আমরা শুরু করতে পারি। আমি প্রথমে পরিচয় দেই। আমি মোহাম্মদ আবু হাসান আলাস্কারি, ডাক নাম হচ্ছে হাসান। আহ, আমি হচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে 2019 সালে আমার গ্রাজুয়েশন সম্পন্ন করেছি। বর্তমানে হায়ার স্টাডিজের জন্য প্রিপারেশন নিচ্ছি। ওয়েল সায়েন্স একাডেমির পক্ষ থেকে আমি এখানে প্রতিনিধিত্ব করতেছি। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের অতিথি মহসিন ভাই। তিনি ইউএসএ তে পিএইচডি করতেছেন। এটুকুই হচ্ছে আমার পরিচয়। এন্ড ভাইয়া আপনার সাথে আপনার পরিচয় একটু দিলে ভালো হতো। আহ ধন্যবাদ তোমাকে আর তোমার পুরা সংগঠনকে, যারা কষ্ট করে আমাকে ওয়েলকাম। ইনভাইট করছো এবং এই প্রোগ্রামটাকে আয়োজন করছো, এবং তোমাদের যে মেইন থিম যেটা দেখলাম পোস্টার, যেটা গণিত অলিম্পিয়াড, সেটার অগ্রিম জি। শুভকামনা জানাচ্ছি, সেটা সফল হোক। আর আমার নাম হলো মোহাম্মদ মহসিন আলী। আমি বর্তমানে ইউনিভার্সিটি অফ আরকানসাস ফর মেডিকেল সায়েন্স ইউনিভার্সিটিতে পিএইচডি তে সেকেন্ড ইয়ারে পড়ছি। আর আমার এখানে পিএইচডি বিষয় হলো বায়োমেডিক্যাল সায়েন্স। আর এখানে পিএইচডি শুরু করার আগে আমি আমার বিএসসি কমপ্লিট করছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো এই সংক্ষিপ্ত পরিচয় এই। আর আমার হোম টাউন বলি, আমার হোম টাউন হলো ঠাকুরগাঁও, রানীশঙ্কর উপজেলা। সো আই গেস তোমাদের অনেকের খুব কাছাকাছি আমার বাসা। সো এদিক দিয়ে হয়তো বা তোমরা আরো বেশি এলাকা ভিত্তিক যদি কোনো কোশ্চেন থাকে, যেটা হচ্ছে যে আমাদের পার্টিকুলারলি দিনাজপুর বেল্টে যে প্রবলেম গুলো থাকে, এগুলো নিয়ে কোশ্চেন করতে পারো আর কি। আমার মনে হয় নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। আহ, আমাদের হোস্ট ডিসকানেক্ট হয়ে গেছে, বাট আমরা আহ, আমি মনে করি কথা চালিয়ে নিয়ে যাওয়াই বেটার হবে। প্রোগ্রামটা শুরু হওয়ার আগে আমাকে যতটুকু বলা হয়েছিল যে এখানে মেইনলি হলো স্কুলের স্টুডেন্ট প্লাস কলেজ, এদেরকে নিয়ে এই প্রোগ্রামটা বেশিরভাগ সময় করা হয়ে থাকে। এইবার যেহেতু করোনা প্রস্তুতি এবং এর সাথে ইউনিভার্সিটির স্টুডেন্ট ইনক্লুড করা হয়েছে। তো আমি যখন প্রথমে জিজ্ঞাসা করি যে তোমরা আসলে কি নিয়ে কথা বলতে বলছো আমাকে, তো কথাটা ছিল এরকম যেন আমি আম, তুমি করে বলছি, যেহেতু তোমরা আমার ছোট বাবা, তোমাদেরকে ওকে। মোটিভেট করার জন্য। তো মোটিভেশনের যে বিষয়টা, আসলে মোটিভেশন কথাটা এত বেশি বার ইউজ হয়েছে, এটা আলাদা, মানে এখন অনেক কিছুই বোঝায় মানুষ মোটিভেশন বলতে। তো আমি এখানে যেটুকু বলবো সেটা হলো যে মোটিভেশন কিছু না, প্রত্যেকটা মানুষের জীবন আলাদা, প্রত্যেকটা মানুষের সিচুয়েশন আলাদা, কারোর সাথে কারো কোনো মিল নেই। তো আমি যেটুকু বলবো হয়তো বা আমার এতটুকু যে আসা পর্যন্ত যে এক্সপিরিয়েন্স বা যেটা আমি উপলব্ধি করছি সেটা শেয়ার করতে, এবং এটা হয়তো বা কারোর সঙ্গে কিছুটা মিলবে, কারোর সঙ্গে অনেকটা মিলবে, কারোর সঙ্গে কিছুই মিলবে না। তোমরা নিজেদের মতো করে এখান থেকে তোমাদের সিচুয়েশনে যেটা ভালো হয় সেটাই করার চেষ্টা করবে আর কি। এটাই। হ্যাঁ, হাসান, বলো। আচ্ছা। ওকে ভাইয়া, আপনার মানে প্রথম শুরুটা আপনার স্কুল লাইফ থেকে যদি মানে বলতেন আর কি। আপনার স্কুল লাইফ থেকেই আপনি কিভাবে মানে আপনার হায়ার স্টাডিজ এর প্রতি যে স্বপ্নটা, এটা আসলে কখন থেকে? আহ যেটা হয় আর কি, আমি যেটা বললাম যে আমার বাসা রানীশঙ্কর উপজেলায় এবং গ্রামেই। তো নর্মালি ওই সময় যেটা আমাদের হয় যে আমরা কি করবো আমরা নিজেরাও জানি না। ইভেন কি কি সাবজেক্ট আছে বা কি কি পড়লে ভালো হয় এই সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না, আমারও তাই। আমার মনে হয়েছে যে একসময় আমাদের
হাই স্কুল কি প্রাইমারি স্কুলে এক টিচার জিজ্ঞাসা করছিল অনেকজন স্টুডেন্টকে, তোমরা কি হতে চাও? তো আমার মনে হয় যে ম্যাক্সিমাম বলছিল স্কুল মাস্টার হবো, কারণ আমাদের সামনে সেটাই তখন হ্যাঁ, একটা বড় পেশা ছিল। আবার কিছু কিছু ফ্রেন্ড অনেক দুষ্টামি করে বলছে স্যার আমি চোর হতে চাই, বা কেউ আছে আমি ডাকাত হতে চাই, এরকমও বলছে। তো আমাদের সীমাবদ্ধ ওইটুকু পর্যন্তই ছিল। আর হায়ার স্টাডিজ এর আসার আগে যেটুকু আমি বলতে চাই যে আমি যখন গ্রামে পড়ি, তো লাকিলি গ্রামে যেটা হয়, যেটা ওই যে এখন এই স্কুলগুলো কম, প্রাইমারি স্কুল যেটা আমরা বলি, এখন তো হচ্ছে নার্সারি, আরো অনেক ধরনের স্কুল আছে। তো প্রাইমারি স্কুলে পড়ার সময় আমি, গ্রামে স্টুডেন্ট কম থাকে, আমি এখানে ভালো ছিলাম, রোল নাম্বার 1 ছিল। তো যখন আমি প্রাইমারি থেকে হাই স্কুলে যাব, তো সেখানে তো দেখা যায় যেটাতে 8-10টা প্রাইমারি স্কুলের স্টুডেন্ট আছে। তো তখন একটা ভয়, আমি কি আসলে এখানে পারবো, আমি কি এখানে ভালো কিছু করতে পারবো? তো এরকম একটা জিনিস তখনও ছিল, এবং আমার ওরকম কনফিডেন্টও ছিল না যে আমি ভালো করতে পারবো। আমার মনে হয়তো হয়তো 2-3 এরকম হবে, বাট লাকিলি ওইখানে প্রথম হই আমি। তো এই তো হলো শুরু হওয়া স্কুল লাইফ। কিছুদিন যাওয়ার পর যেটা আসলো, ওই যে গ্রামে যে জিনিসটা থাকে যে বৃত্তি পেতে হবে, ক্লাস 5 আমি পাই নাই অবশ্য, ক্লাস 8 এর একটা ব্যাপার থাকলো। তো ওইখানে আমি সাধারণ যেটাকে বলে সাধারণ এবং ট্যালেন্টফুল, 2 ধরনের বৃত্তির ইয়া ছিল, সাধারণে বৃত্তি পাই। তো ওই জিনিসটা একটু কনফিডেন্ট বিল্ড আপ করে যে না, আমি একটা উপজেলার মধ্যে 20-30 জন স্টুডেন্টের মধ্যে আমিও একজন, বা এটা আমার একটা কনফিডেন্টকে বিল্ড আপ করে। তো আমি যখন ওই গ্রামের স্কুল থেকে যখন আমাদের রানিং শৃঙ্খল থানাতে আমি হচ্ছে ওই যে টিউশন বা প্রাইভেট পড়তে যাইতাম, তো যেটা হয় যে প্রত্যেক উপজেলা লেভেলে একটা ভালো স্কুল থাকে, পাইলট স্কুল, মডেল স্কুল, বিভিন্ন নামে থাকে। তো আমাদের এখানকার যারা স্টুডেন্ট, আমি তাদেরকে অনেক ট্যালেন্টেড ভাবতাম। আর করার পর যেটা মনে হলো যে না, তারা তো আমার মতো স্টুডেন্ট, মানে আমার থেকে ডিফারেন্ট কিছু তো না, ওদের মতো তো আমিও মার্ক পাই, তাহলে আমি মনে হয় একটু চেষ্টা করলে ভালো করলে পারবো। তো ঠিক সেম স্টোরি, এটা বারবার রিপিট হয়েছে এই জিনিসটা। যখন আমি আম, এখানে A+ পাইলাম, দেন হচ্ছে আমি যখন কলেজে ভর্তি হইলাম, সেখানেও অনেক জায়গার ভালো ভালো স্টুডেন্ট, এবং এখানে কি আমি পারবো? কিছুদিন পড়ার পর মনে হয় যে না, আমি তো পারি, আমি তো এদের মতোই পারি, তেমন কোনো ডিফারেন্স নাই। ঠিক আমি যখন কলেজে পড়ি, আমার মনে আছে তখন ওই বাংলাদেশ বিভিন্ন বিতর্ক দেখাইতো, ক্যারিয়ার স্টুডেন্ট বা নটরডেম স্টুডেন্ট, আমাদের কাছে এটাকে তখন মানে কি বলবো যে ডিফারেন্ট ওয়ার্ল্ড মনে হইতো, যে এরা যে কি ধরনের স্টুডেন্ট আমরা জানি না, কারণ এমন এমন মানে গল্প শুনতাম যে সুপার ট্যালেন্টেড বা অনেক কিছু, আসলে তারা ট্যালেন্টেড, বাট যেরকমটা তাদেরকে রিপ্রেজেন্ট করা হয় ঠিক ওরকমটা না আসলে, মানে সবাই আমাদের মতোই। এবং লাকিলি আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, আমার 5জন ফ্রেন্ড ছিল নটরডেমের, এবং খুব ভালো আমরা ফ্রেন্ড হই। তখন এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। এই একটু আগে আমার একটা ফ্রেন্ড নটরডেমেরই, সে এখন হচ্ছে ভারতে পিএইচডি করতেছে। সে নক করলো যে কি প্রোগ্রাম, আমি বললাম যে এরকম একটা। তো শর্ট এটুকু বলতে চাই যে ব্যাপারটা হয়েছিল, কনফিডেন্টটা ধীরে ধীরে বিল্ড আপ হয়েছে, একবারে না। আমি একটা সিচুয়েশনের সঙ্গে মিশছি, দেখছি যে না, তারা আমার মতো স্টুডেন্ট, একটু কম আর বেশি আমি জিনিসটাকে বুঝতে পারি। এই জায়গাগুলোতে কনফিডেন্ট বিল্ড আপ হয়েছে। আর হায়ার স্টাডিজ যে ব্যাপারটা, এটা আমি প্রথম দেখি, প্রথম নামটা আসলে শুনি ওই যে রেটিনাতে আমি কোচিং করছিলাম, সেখানে একটা বই দিছিল যে বাইরে পড়াশোনার জন্য ইউনিভার্সিটির ব্যাপারে। তো সেটা দেখে আমার কিউরিওসিটি জাগে। এন্ড দেন হচ্ছে ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পর কিছু কিছু বড় ভাই বা পুরা যারা বাইরে পড়াশোনা করতে গেছে, তাদেরকে দেখে ইন্টারেস্ট জাগে। তো তখন থেকে একটু ইনফরমেশন নেওয়া, একটু জানার চেষ্টা করা, সেভাবে হয়ে ওঠা আর কি। মানে সাডেনলি কোনো কিছু না, বাট জাস্ট একটা স্টেপ ওয়াইজ ইন জেনারেল কনফিডেন্টটা বিল্ড আপ হয়েছে যে না, পারবো। এবং এটা আমি এখনো বিলিভ করি, এখনো যে আমি পিএইচডির ক্ষেত্রে দেখি, এখানে মনে হয় সবাই তো এখানে পিএইচডি করতে আসছে, সবাই ভালো, আমি কেন টিকতে পারবো? আমি ওই সেম কনফিডেন্টটাকেই এখনো বিলং করি যে ওকে, আমি হয়তোবা শুরুর দিকে একটু ঝামেলা হবে, একটু হয়তোবা বুঝতে পারবো না, বাট কিছুদিন গেলে, একটু সময় দিলে আলটিমেটলি এটা একটা ইজি প্রসেস হয়ে যাবে। তো আমি এতটুকুই বলবো, যারা আর কি এই সিচুয়েশনে আছে, যারা হচ্ছে গ্রামে পড়তেছে বা বিভিন্ন জায়গায়, তারা মনে করছে আমার থেকে ওরা হয়তো ভালো, আলটিমেটলি তারা ভালো, বাট তাদের তাদের সমমান যাওয়া যাবে না, ব্যাপারটা এরকম না, পরিশ্রম করলে হবে। এটা আমি অনেকটা বলি ওই যে ক্রিকেট খেলার মতো, বল কিন্তু সবাই একটাই খেলে, একটাই পিচ। তো দেখা গেল যে মুস্তাফিজ এখান থেকে বলার হয়ে যায়। কিছুদিন আগে একটা মনে হয় আমি ইন্ডিয়ান একটা বলার দেখলাম, কি জানি নাম, নটরঞ্জন নাকি, সেও ওইরকম খুব একটা গরিব ফ্যামিলি থেকে উঠে আসছে। তো ব্যাপারটা আসলে গরিব আর বড়লোক বলতে কিছু না, ঢাকাতে থাকা বা দিনাজপুরে থাকা এটা কিছু না, কারণ নলেজ ওইটাই। সেটা ইউএসএ তে পড়াশোনা করি, বাংলাদেশে করি, যেখানে করি ওইটাই নলেজ, ওই ম্যাথমেটিক্সেই একই রুল সব জায়গায় ফলো হয়,
সো আমি যেখান থেকে করি আমার যদি এটা ভালো লাগে, আমি যদি কনফিডেন্ট পাই, তা আমি সব জায়গায় ভালো করব। দ্যাটস ইট আমার। তো সম্পূর্ণ যেটা দেখা যায় যে গ্রামের স্টুডেন্টদের মধ্যে এখানে আসলে বর্তমানে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গিয়েছে। তো তারপরেও দেখা যায় যে অনেক জায়গায় আসলে নেটওয়ার্কিং এর প্রবলেম, অনলাইনে বর্তমানে একটা বছর চলেই গেল যেটা অনলাইন অনেক জায়গায় ফ্যাসিলিটি নাই। তো সেক্ষেত্রে স্টুডেন্টদের আসলে কি করা উচিত যে তাদের এক বছর একটা গ্যাপ হয়ে গেল? সরকার অনেক চেষ্টা করতেছে, তো তাদের বেসিক ক্লিয়ারের ক্ষেত্রে বা তাদের হচ্ছে যে জেনারেলাইজড যে পড়াশোনার ক্ষেত্রে আসলে তাদেরকে কিভাবে এখন এগিয়ে যাওয়া উচিত বলে আপনি মনে করেন আহ এই লেগিংসটা কাটিয়ে ওঠার জন্য? এটা আসলে একটা মজার কথা বলি। এটা আমার কিছুদিন আগে এক ফ্রেন্ডের সাথেও কথা হচ্ছিল। আমাদের যা দাদারা যখন ছিল, আমরা যখন গল্প শুনতাম, আমার সময় আমি 10 মাইল হেঁটে গিয়ে পড়াশোনা করছি, তোমরা কি করতেছো? আমি হয়তো বা সাইকেল চালায় গিয়ে পড়াশোনা করতেছি। এখন আমি যদি এদেরকে বলি যে আমরা সাইকেল চালাই, এসে আমাদের সময় ঠিক মতো নেট ছিল না, তোমরা এখন স্মার্টফোন চালাও, ইউটিউব চালাও, তোমরা কি কষ্ট হচ্ছে, তোমাদের জন্য এটা কিছুই না, আমি কত কষ্ট করে পড়াশোনা করছি। ব্যাপারটা আসলে এরকমটা না। প্রত্যেকটা জেনারেশন, প্রত্যেকটা টাইম একটা নিজস্ব চ্যালেঞ্জ থাকে। আমাদের সময় মোবাইল ফোন ছিল না, ঝামেলারও ছিল, আবার এটা সুবিধারও ছিল। এবং তোমার হাতে যদি স্মার্টফোন থাকে এবং তুমি যদি ইন্টারমিডিয়েটে পড়ো, এই স্মার্টফোনটাকে দূরে রেখে পড়তে বসাটা যে কত টাফ সেটা তারাই জানে। এটা কিন্তু একটা টাফ। সো তোমার এটা উপকারিত হতে পারে, এটা আবার তোমার জন্য ক্ষতিকারকও হতে পারে। তো আমি যে জিনিসটা বলবো যে সুযোগ কখনো ইভেনলি থাকে না, একটু কম বেশি থাকবেই। ওইটাকে আমি যতটুকু ম্যাক্সিমাইজ করতে পারি। এই সময় আমার রেগুলার ক্লাস হচ্ছে না, ইটস ওকে। যে জিনিসটা আমি বললাম যে ওই ওই বইগুলাই, যে এটা হয়তো আমি ক্লাস 7 এর যে স্টুডেন্ট, হয়তো আমি ক্লাস 7 এর বইগুলো পড়ি, বা আমি ক্লাস 8 এর বইগুলো পড়তে পারি। আমি নিজে নিজে পড়লেও কিছুটা বুঝবো। বা শুধু পড়াশোনা না, এখানে অনেকগুলা জিনিস আছে বর্তমান, যেমন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট একটা আছে, সে ইংলিশের প্রতি ডেভেলপ করতে পারে। বা তার যদি পার্টিকুলারলি ম্যাথমেটিক্সে কোনো দুর্বলতা থাকে, একটা স্টুডেন্ট ম্যাথ ভালো পারছে না, সে ম্যাথের দিকে ফোকাস করতে পারে। বা কেউ কেমিস্ট্রি পারছে না, সে কেমিস্ট্রির দিকে ফোকাস করতে পারে। এই সময়টুকু যে দুর্বলতা গুলা ছিল, মানে উইক পয়েন্ট গুলাতে কাজ করার খুব ভালো একটা দিক। সাথে সাথে কারো যদি কোনো স্ট্রং পয়েন্ট থাকে, ধরো যে কেউ হচ্ছে ম্যাথে খুব ভালো, সে চাচ্ছে অলিম্পিয়াড করে ভালো কিছু করার, তার জন্য হচ্ছে এটা বেস্ট টাইম। কারণ কি, যে সে নর্মাল সময় পরীক্ষার অন্যান্য চাপের জন্য ম্যাথমেটিক্সে সে স্পেশালি টাইম দিতে পারতেছে না, এক্সট্রা যেটা, এই সময়টুকু সে কি করতে পারবে, তার ওই যে যে স্কিলটা ছিল, ওই স্কিলটাকে আরো বেশি টাইম দিয়ে ওটাকে আরো একটা অন্য লেভেলে নিয়ে যাওয়া। তো এটা একটা প্ল্যানিং এর ব্যাপার। আমি সময়টাকে যেভাবে ইউটিলাইজ করতে চাই, আমি যদি চাই আমি করতে পারবো। দিন শেষে আমার মনে হয় না যে এগুলো খুব বেশি প্রবলেম। সব যে ব্যাপারটা হলো যে মানসিক একটা ব্যাপার আর কি, যে আমি এটা কিভাবে দেখতেছি। ওকে ভাই, আসলে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে মানে হচ্ছে স্বপ্ন, হুম হুম। মানে ফ্যাশন, এটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? যে তার সব লক্ষ্য পূরণে তার যে টার্গেট, এটা আসলে কতটুকু ভূমিকা রাখে, মানে আপনার জীবনের ক্ষেত্রে, প্র্যাকটিক্যাল সিচুয়েশনের ক্ষেত্রে যদি বলতেন। আহ, স্বপ্ন, ওই যেটা বললাম আর কি, যে স্বপ্নটা আমার একবারে হয়নি, এখনো এরকম কোনো স্বপ্ন নেই। আবার আমি এরকম কোনো লিমিটও করি না। আমি পার্সোনালি যে জিনিসটা করি, যে এরকম আছে না যে আমি এটা একটা মানুষের একটা ইয়া থাকে যে আমি যদি গোল্ডেন পাই আমার আর জীবনে, মানে আমার সব সার্থক, শেষ, আমার আর পড়াশোনা করা লাগবে না। আমি যদি একবার ইউনিভার্সিটিতে চান্স পাই, তাহলে জীবনে শুধু মজাই হবে। হ্যাঁ, আমি যদি একবার বাইরে আসতে পারি, তাহলে আমার আর কিচ্ছু করা লাগবে না। তো এটাতে আমি বিলিভ করি না। কারণটা হচ্ছে যে প্রত্যেকটা লাইফে, প্রত্যেকটা স্টেজে একটা করে চ্যালেঞ্জ আছে। হ্যাঁ, তুমি এই পর্যায়ে চ্যালেঞ্জ আছে, চাকরির জীবনে একটা চ্যালেঞ্জ আছে, চাকরির পরের জীবনে চ্যালেঞ্জ আছে, বিয়ে শাদী করলে, বাচ্চা কাচ্চা বড় হলে যারা আছে আমাদের আঙ্কেল আছে, তাদের একটা চ্যালেঞ্জ আছে। তো এই চ্যালেঞ্জটা থাকবে। আমি যেভাবে দেখি সেটা হলো যে আমি কতটুকু সময় আজকের জন্য দিচ্ছি, আর কতটুকু সময় আমি ভবিষ্যতের জন্য দিতে চাচ্ছি। কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। যে আমি 100 টাকা ইনকাম করে আমি 80 টাকা খরচ করলাম, 20 টাকা রাখলাম। তো আমি যেটা মজা নেওয়ার সেটা আমি আজকে নিয়ে নিই। আমি এই আশায় নিই না যে ওকে আমি পরবর্তীতে বেশি টাকা কামাবো, বেশি মজা করবো, না, ব্যাপারটা ওরকমটা না। বা আমি হচ্ছে পরে ভালো করে বেশি মজা করবো, এটা একটা মরীচিকার মতন, ওইরকমটা আসলে হয় না। আহ, তো আবার আমি শুধু মজাই করলাম, আমি কিছু করলাম না, সেটাও হচ্ছে একটা খারাপ দিক। আমি যে জিনিসটা করি যে, আহ, আমি নিজের মধ্যে একটা ঠিক করে নিই, ওকে আমার হয়তো বা সারাদিনে 1 ঘন্টা খেলাধুলা করলে ঠিক আছে, বা আমি সারাদিনে ভিডিও গেম খেলি ঠিক আছে।
হ্যাঁ বাকি সময়টা কি করবো, আমি এভাবে একটা ব্যালেন্স করার চেষ্টা করি যে হ্যাঁ, তো এই জায়গা থেকে স্বপ্নটা এরকম যে আমি যতটুকু যাই, আমার এরকম কোনো টার্গেট নাই যে আমি ওকে পাস করার পর আমি একটা জব নিব, বা এখনো আমার এরকম টার্গেট নাই পিএইচডি করার পর কি করবো। এটা ডিপেন্ড আমার পিএইচডিটা কিরকম হচ্ছে। যদি খুব ভালো হয় খুব ভালো হবে, যেরকমটা হবে সেরকমটা, কিন্তু আমি আগে থেকে একটা কোনো ফিক্স কিছু রাখি না। তো যেটা তুমি বললাম যে প্রোগ্রেসটা আমার যেরকম হয়ে আসছে, যে আমি সিচুয়েশনটা দেখি, আমি যদি এটাকে হ্যান্ডেল করতে পারি, আমি একটা ছোট টার্গেট সৃষ্টি করি যে ওকে আমি যদি পারতেছি স্টেপ বাই স্টেপ যাওয়া। তো স্বপ্ন ব্যাপারটাও তাই, আমি এখনো জানি না আমি কি করব। আমি এখানে বড় সায়েন্টিস্ট হয়ে যেতে পারি, অনেক কিছু আবিষ্কার করতে পারি, আবার আমি কিছু না করতে পারি। বাট যেটা আমি মেনটেন করি ওই যে প্রসেসটা, আমাকে রেগুলার পরিশ্রম করতে হবে, আমাকে ফোকাস থাকতে হবে। তো স্বপ্নটা আমার এরকম যে বড় কিছু করব, মানুষের বা দেশের বা নিজের, সবার জন্য কিছু করা, এরকম। আর আমার মনে হয় যে নতুনদের এরকম হওয়া উচিত, কারণ কেউ যদি ধরো যে সাপোজ ম্যাথমেটিক্স ভালো পারছে, তার একটা স্বপ্ন এটাকে নিয়ে হওয়া উচিত, সে এটাকে কিভাবে আরো ন্যাশনাল পর্যায়ে ইন্টারন্যাশনাল পর্যায়ে ভালো করে। কেউ হয়তো বা বায়োলজিতে ভালো হতে পারে, বা কেউ হয়তো বা সায়েন্সের বাদ দিয়ে আর্টসের যে সাবজেক্ট গুলো আছে সেগুলোতে ভালো হতে পারে। মানে যেটাই হোক, এই সময়টুকু হলো যে একটা এক্সপার্টিস তৈরি করা নিজের। একটা সময় থেকে আর একটা সময়ে নিজেকে ইমপ্রুভ করা। তো কেউ যদি এটা করতে পারে, আমার মনে হয় যে তার যে ড্রিম, সেই ড্রিমে নিজেই পৌঁছে যাবে। আমার মনে হয় না যে কোনো প্রফেশন ওয়াইজ ড্রিম সেট করা উচিত। অনেকে ড্রিম সেট করে যে আমি বিসিএস ক্যাডারই হবো বা আমি এরকম হবো। আমার মনে হয় এরকমটা করার থেকে আমার স্কিল ওয়াইজ কিছু ড্রিম সেট করা উচিত, বা এরকম যে আমি যেটাই করি, আমি আমি একটা সমাজে রেসপেক্টেবল পারসন হবো, বা আমি সমাজে কন্ট্রিবিউট করতে পারবো। সেটা আমি যেভাবে করি, সেটা দেশে থাকে করি, দেশের বাইরে থেকে করি, গভর্নমেন্ট জব করে করি, বিজনেস করে করি, সেটা যে কোনো ধরনের হতে পারে। বা টার্গেটটা থাকা উচিত যে আমি বড় কিছু করব, মানে ছোট স্কেলে না, যেটার ইম্প্যাক্ট থাকবে অনেক বেশি। তো ভাইয়া, দেশের যে এডুকেশনাল সিস্টেম এবং যে হচ্ছে দেশের বাইরে যে এডুকেশনাল সিস্টেম, তার মধ্যে ডিফারেন্সটা কতটুকু আপনি দেখতেছেন? আপনি তো অলরেডি 1-1.5 বছর হয়ে গেল। ডিফারেন্স যেটা হলো যে দু রকমের। আমাদের এখানে পরীক্ষার আগে যে পরিমাণ ধকলটা যায়, যে ট্রমাটা যায়, এখানকার স্টুডেন্ট এটা কল্পনা করতে পারবে না। মানে এরকম এরা এরা কোনোদিন কষ্ট করে নাই, সত্য কথা যেটা। মানে আমাদের একটা ফাইনাল এক্সামের আগে আমাদের 2-3 দিন যেভাবে পড়তে হয়, আমাদের যেগুলো মেমোরাইজ করতে হয়, মানে ইন্টারমিডিয়েট তো এটা ভয়াবহ অবস্থা, ইউনিভার্সিটি লেভেলও যেরকম পড়তে হয় অনেক বেশি। এখানকার যে ব্যাপারটা হলো যে এখানে তোমার পার্টিকুলার একদিনে বেশি পড়তে হবে না, ধরো যে পরীক্ষার ফাইনাল আগে এরকম পড়লে এরকমটা না। বাট এরা কিন্তু আমাদের থেকেও বেশি পড়াশোনা করে। কিরকম? আমরা কিন্তু ফাইনালের আগে শুধু পড়ি, অন্য সময় ওই পড়াটা ওইরকম থাকে না। আর এরা এমন ভাবে পড়ে যে ধরো যে প্রতি সপ্তাহে এদের পরীক্ষা থাকে ফাইনাল, ওইটাই মনে করো ফাইনাল, যে ওইটাই হচ্ছে ফাইনালি গ্রেড হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা তো আমি আচ্ছা। এই সপ্তাহে ভালো করতে গেলে আমার কিন্তু সারা সপ্তাহে পড়তে হবে। তো এরা করে কি সারা বছরই পড়ে, কিন্তু পড়াটা কখনো কমও না, আবার খুব কি বলবো যে বেশি বেশি। বছর শেষে একবারে জমায় রেখে পড়াটা না। তো এই জন্য সুবিধা আছে অসুবিধা আছে, এটা হলো একটা বেসিক পার্থক্য। আরেকটা হলো যে এখানকার কোশ্চেন গুলা মেমোরি বেসড কম, সেটা হলো আমি জিনিসটাকে বুঝছি কিনা, একটু টেকনিক্যাল বেসড আমার, কি বলবো, মানে এই টাইপের আর কি। আমার যদি একটু বেসিকটা বেটার হয়, আমি যদি জিনিসটা ভালোভাবে বুঝি, আমার হবে বাংলাদেশে যেমন হয় যে আমার ক্ষেত্রে যেটা হয়তো আমি লিখতে পারতাম না ভালো, সেটা লেখা খারাপ এবং স্পিড দুটাই। এখানে এই জিনিসটা হয় না, যে দেখা গেল যে অনেক টাইম দেয়, কোনো পরীক্ষায় যায় যে 3 ঘন্টা টাইম দিচ্ছে, যেটা আমাদের জন্য হয়তো দিতে মাত্র আধা ঘন্টা। কারণ সে তোমাকে থিঙ্ক করার সময় দেয়, তুমি চিন্তা করে বুঝো। কিন্তু প্রশ্নগুলো থাকে ওই টাইপের যেটা তোমাকে একটু মানে বোঝার জন্য সময় দিতে হবে। জাস্ট কত স্পিডে লিখতে পারলা এটার উপর ডিপেন্ড করে না। তো এরকম টেকনিক্যাল কিছু ডিফারেন্স অনেক বেশি আছে আর কি বাংলাদেশ থেকে এখানে। বা এখানকার কোশ্চেন গুলো অনেক ভালো হয়, আমি বলবো না যে লেকচার খুব ভালো, আমি মনে করি যে বাংলাদেশের টিচাররা ভালো বোঝায় ক্লাসে, স্পেশালি যারা কলেজে পড়ায়। হুম, তারা খুবই সুন্দর ভালো বোঝায়। এখানকার টিচাররা এত ক্লাস এত সুন্দর বুঝায় না, তবে এরা খুব ভালো কোশ্চেন করে। এদের কোশ্চেনটা যখন তুমি এক্সাম দিবা তোমার নিজেরই ভালো লাগবে, এরা কোশ্চেনটাকে খুবই ভালো করে, যেটা বাংলাদেশে কখনো স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় না। বাংলাদেশ পড়াই ভালো, কিন্তু কোশ্চেনের ক্ষেত্রে খুবই নিম্নমানের কোশ্চেন হয় বাংলাদেশে। আচ্ছা আচ্ছা। তো মানে এই জিনিসগুলোর ক্ষেত্রে আসলে যে ছোট থেকে বড় হওয়া, মানে যে বেসিক জিনিসগুলো ক্লিয়ার করে করে, হ্যাঁ, আসলে আমাদের প্রত্যেকটা যে ক্ষেত্রে যে মানে বেসিক ক্লিয়ার করে আসলে আগানো উচিত বলে মনে করা, মানে এটা আসলে দরকারি।
বাট বাংলাদেশের স্টুডেন্টের ক্ষেত্রে এটা মানে গ্যাপটা কতটুকু বলে আপনার মনে হয় যে আসলে লেগিংস আছে তাদের যে বেসিক ক্লিয়ার করার ক্ষেত্রে, এরকম কি কোনো কিছু আপনার কাছে মনে হয় যে তাদের বেসিক নলেজে কোনো প্রবলেম আছে বা ক্লিয়ার করতে পারতেছে না এরকম টাইপের? না, একটা হচ্ছে ট্যালেন্টের ব্যাপার, যেটা হচ্ছে জেনুইন ট্যালেন্ট, হয়তো বা কেউ ন্যাচারালি ভালো বুঝবে, কেউ কম বুঝবে। তো আমার মনে হয় যে বাংলাদেশের স্টুডেন্ট বা যে কোনো দেশের স্টুডেন্ট, আমি যতটুকু দেখলাম এখানে এখানে তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বেশি, তো বুঝার লেভেলটা আসলে কারো কম না, সবারই ইকুয়াল অলমোস্ট। কিন্তু যেটুকু প্রবলেম হলো অ্যাপ্রোচ, কোনো মেথডে আসলে পারফেক্ট না। হ্যাঁ, ধরো যে তোমাকে যদি এমসিকিউ দেওয়া হয় 100টা কোশ্চেন, তোমাকে কোনো রিটার্ন দেওয়া হবে না, ওটাও কিন্তু ভালো না, কারণ এমসিকিউ তো গেস করে অনেক কিছু হয়ে যায়, বা হচ্ছে এমসিকিউর প্যাটার্নটা একটু ডিফারেন্ট। তো আমি যেটা মনে করি যে তো মানে ভেরিয়াস টাইপের একটা স্কিল অর্জন করতে হবে, যে আমার একটা এমসিকিউ স্টাইলে যেন আমি ভালো মতন ক্রিটিক্যাল জিনিসগুলো পড়ি। আবার একটা হতে পারে 1 লাইন 2 লাইনের শর্ট অ্যান্সার। আবার হতে পারে যে আমি একটা বড় অ্যান্সার কিভাবে লিখতেছি, লাইক এসে রাইটিং এর মতো। হুম। হুম, তো প্রতিটারই সুবিধা আছে অসুবিধা আছে। তো আমাদের মানে ফোকাস করা উচিত একটু ব্রডলি, মানে জাস্ট একটাতে না। তো আমি যে স্টুডেন্ট গুলো দেখছি বেশিরভাগই কেউ এমন করেছে সারাদিনে শুধু পড়াশোনা করে মুখস্থ করে হচ্ছে তার ক্লাসে ভালো মার্ক পাওয়াটাই খুবই গুরুত্বপূর্ণ। হুম, এটা এটা হওয়া উচিত না। আবার এমন স্টুডেন্ট দেখছি সে খুব ভালো বুঝে, কিন্তু ক্লাসে কি হলো না হলো সেটা ডন কেয়ার করে, আলটিমেটলি হয় কি রেজাল্টটা খারাপ করে। রেজাল্ট খারাপ করা হয় তো যে জিনিসটা হয় যে সে সুযোগ পায় না, কারণ বাংলাদেশে এমনিতে সুযোগের খুব অভাব। আমার মনে হয় যে রেজাল্টটাও কিছুটা ঠিক রাখতে হবে, সাথে সাথে বেসিকটাও ভালো রাখতে হবে, যে আমি শুধু মুখস্থ করে গেলাম, ব্যাপারটা যেন এরকম না হয়। আমি যেন জিনিসটাকে বুঝে যে দুইটা জিনিসই করতে পারবে মোটামুটি, একটু বাংলাদেশের সিস্টেমে টিকে থাকার জন্য আমাকে একটু মেমোরাইজও করতে হবে, আমাকে রেগুলার মার্ক যেটা, যে কোশ্চিনটা করা হয়, যে জিনিসটা আগে বললাম যে আমাদের কোশ্চিন গুলা খুব নিম্নমানের হয়, অনেক ব্রড কোশ্চিন হয় এখানে, ক্রিয়েটিভিটির চেয়ে বেশি হয় যে মেমোরাইজেশনটা বেশি। বাট আমি এটাকে একদিনে আমি পুরো সোসাইটি পুরো সবকিছু চেঞ্জ করতে পারবো না। তো হুম। আমার যেটা করতে হবে যে ওইটা নিয়ে আমি কাজ করলাম, আমি দুটো একসাথে আর কি। আচ্ছা, আচ্ছা। তো এরপরে আমরা চলে আসবো ইনশাল্লাহ কোশ্চিন এবং অ্যান্সার সেকশনে। আপনারা কমেন্ট করে জানাইতে পারেন আপনাদের কোনো কোশ্চিন থাকলে, সেটা আপনারা কমেন্টে লিখতে পারেন। আর আমার লাস্ট কোশ্চিন হচ্ছে যে বাংলাদেশে যে বর্তমান যে স্টুডেন্ট, বিশেষ করে আমরা যেটা জোর দিই সেটা হচ্ছে গ্রামের স্টুডেন্ট, কারণ বাংলাদেশে সব থেকে বেশি গ্রামের স্টুডেন্ট পরিমাণে অনেক সংখ্যা বেশি, অনেক বেশি, এবং তারা বহু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তো তাদের প্রতি আপনার সাজেশনটা আসলে কি হবে, যে তারা কিভাবে আসলে সামনে এগিয়ে যেতে পারে? এটা আমি বলি এরকম যে যে কোনো কাজে যে করবে ফার্স্ট ইনিশিয়েটিভটা তার কাছে আসতে হবে। মানে আমি গ্রামে আমার সুযোগ নেই মানলাম, হ্যাঁ, বা গ্রামে প্রায় দেখা যায়, আমরা অনেক সময় পেপারে দেখি যে অমুক কি দরিদ্র স্টুডেন্ট হচ্ছে জিপিএ 5 পাইছে, দেন হচ্ছে আসলে হয় কি যে প্রত্যেকটা মানুষ শুধু পোটেনশিয়ালিটির উপর ইনভেস্ট করে বা রেজাল্টের উপর ইনভেস্ট করে, প্রাথমিক ওই রেজাল্টটাকে ক্রিয়েট করার দায়িত্ব আমার। আমি যদি একটু ভালো রেজাল্ট করি তাহলে আমাকে আরেকজন একটু হেল্প করবে, আমি যদি আগে পরিশ্রম করি, সময় দিই, তাহলে আমাকে আরেকজন একটা হেল্প অটোমেটিক্যালি এখানে তৈরি হয়ে যায়। আসলে এটা কিভাবে হয়, এটা ন্যাচার, এটা করে দেয়। কিন্তু আমি যদি মানুষ আমাকে এসে হেল্প করবে এই আশায় থাকি, তাহলে এটা হবে না। প্রত্যেকটা জিনিসই তাই, মানে হচ্ছে যে আমি আগে নিজে চেষ্টা করব, নিজে চেষ্টা করার পর অটোমেটিক্যালি একটা ওয়ে বের হয়ে যায়, গ্রামে থাকুক শহরে থাকুক যে জায়গায় থাকুক। তো আমার মনে হয় যে যার যে রিসোর্স আছে, যেখানে যে 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 সুযোগটা আছে সেটুকুই নেওয়ার চেষ্টা করে। আমার মনে হয় যে আমার কি নাই এটা মানে দেখাচ্ছে আমার কি আছে, আমি কি করতে পারি, হুম, হুম, সেটাতে বেশি ফোকাস দেওয়া উচিত। এটা ফোকাস দিয়ে দিলে বাকি যে 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 ল্যাকিংস গুলো ওটা অটোমেটিক্যালি একটা না একটা রাস্তা হয়ে যায়। এটা হতে পারে স্কুল লেভেলে, এটা গ্রাম লেভেলে, এটা হতে পারে ইউনিভার্সিটি লেভেলে, হ্যাঁ, ইভেন বাইরে আসার ক্ষেত্রেও। যেমন আমি যদি আমার কথা বলি, একবার শেষের দিকে ধরো যে আমি পাস করলাম, আমার রেজাল্ট খারাপ, দেন আমি যদি জিআরই দিলাম বা আইএলটিএস দিলাম বা TOEFL যেটাই দিই, আমি যদি জিআরইতে ভালো না করতে পারি, তাহলে কিন্তু মানুষজন আমাকে নিয়ে আশা দেখবে না, বা তারা কিন্তু আমাকে নিয়ে কি করবে না। বাসা থেকে আশা বলতে বলছে আমি বাইরে অ্যাপ্লাই করতে গেলে টাকা লাগে, ফ্যামিলি যে সাপোর্ট বা ফ্রেন্ডের সাপোর্ট এটা কিন্তু পাওয়া যাবে না। কিন্তু বাই চান্স আমি যদি খুব ভালো মতো পড়াশোনা করে আমি যদি জিআরই ভালো করতে পারি, বা ধরো যে আইএলটিএস ভালো করলাম, এটা কিন্তু এক ধরনের ইন্ডিকেশন যে দেখো আমি যদি সুযোগ পাই তাহলে আমি আরো ভালো করবো। এই যে আমার ইনিশিয়াল রেজাল্ট, তো একটা হুম। অপরচুনিটি আরেকটা অপরচুনিটি ক্রিয়েট করে দেয়।
কিন্তু আমি যদি ওই স্টেপটা না নিই তাহলে আমার কোনো অপরচুনিটি ক্রিয়েট হবে না। ধরো আমি যখন জিআরই দিই, জিআরই দেওয়ার পর আমি দীর্ঘ 1 বছর জিআরই কে মানে টিউশন করাইছি। তো আমি যদি জিআরইটা না দিতাম তাহলে কিন্তু আমি ওই টিউশনটা পাইতাম না। আমি আগে ইনভেস্ট করছি, টাইম দিছি, যে কোনো যেটা হোক। তো আমি জিআরই দেওয়ার জন্য যত টাকা আমার গেছিল তার চেয়েও কিন্তু বেশি টাকা আমি জাস্ট ওই স্কিলটা হওয়ার পর আমি কিন্তু আর্ন করছি। তো এটা সব ক্ষেত্রে তাই। এটা জাস্ট আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম জিআরই। এটা এনি কিছু হতে পারে, অনলাইনের কাজ হতে পারে, যারা হচ্ছে অনলাইনে অনেক ধরনের কাজ করে। এটা পড়াশোনার ক্ষেত্রেও হতে পারে, মানে যে জায়গা থেকে হোক। আমি যদি আগে কিছু করি এবং কিছু একটা রেজাল্ট জেনারেট করি, সেটার উপর ভিত্তি করে আরেকটা রেজাল্ট হয়, আরেকটা অপরচুনিটি আসে। আমি বলবো জাস্ট যে অপরচুনিটি আমার কাছে আছে সেটাকে ম্যাক্সিমাম ইউজ করা। ওকে ভাইয়া, এখানে আমাদের কমেন্টে একজন জানাইছেন, মোহাম্মদ সাজ্জাদ আলম লিখছেন যে হচ্ছে মহসিন ভাইয়া এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিভাবে নিজেদের স্টাডির জন্য পারফেক্টলি আগাইতে পারবো, এটা যদি অ্যান্সার যদি দিয়ে দিয়েছেন। আরেকবার কোশ্চেনটা। মানে এখানে বলছেন যে প্যান্ডেমিক সিচুয়েশনে, মানে এই কোভিড-19 সিচুয়েশনে তো এখনো পুরোপুরি চলে যায়নি, তো এই যে বাকি যে সময়টুকু যে আছে এটা আসলে কিভাবে পারফেক্টলি আগানো যায় আর কি, প্রপারলি ইউটিলাইজ কিভাবে করা যায়। ওই যে জিনিসটা বললাম যে প্রত্যেকটা মানুষের সিচুয়েশন আলাদা, প্রত্যেকটা মানুষের এক্সপার্টিজ আলাদা, কারো ফ্যামিলির ইকোনমিক কন্ডিশন আলাদা, এক এক ধরনের ব্যাপার। তো যে জিনিসটা হয় যে নিজেকে একটু চিন্তা করা যে আমার টার্গেট কি, আমি সামনে কি করতে চাই, আমার কোন জিনিসটাতে আমার ইমপ্রুভ করা দরকার। মানে একটাকে কি, মানে আমি জাস্ট কিছু করতেছি না, আমার ভালো লাগে না, আমি ফেসবুকে এসে শুধু হালকার কি স্ট্যাটাস দিলাম বা হচ্ছে জাস্ট ফান করে চলে গেলাম, এরকমটা যেন না হয়। আমি সেটা হতে পারে যে মানে নিজেকে নিয়ে একটু অ্যানালাইসিস করা যে আমি কি করতে চাচ্ছি, একটা সলিড একটা প্ল্যান করা যে আমি এই 6 মাসে এই জিনিসটা অ্যাচিভ করতে চাই। এক এক ধরনের হতে পারে। যে জিনিসটা বললাম, কেউ যদি ইংরেজির জন্য চেষ্টা করে, কেউ হয়তো বা আইএলস এর জন্য করতে পারে, সে আইএলস দিল, 6 মাসে প্রিপেয়ার নিল। কেউ হতে পারে যারা ইন্টারমিডিয়েটে পড়তেছে, হতে পারে একটা সাবজেক্টে দুর্বল, সে ওইটাতে 6 মাস টানা সময় দিয়ে ওইটাতে একটা এক্সপার্টিস করলো। তো এটা হতে মানে তার নিজের সিচুয়েশনের উপর বেস করে তাকে চিন্তা করতে হবে যে তার জন্য মেইন প্রায়োরিটি কি। এখন জিনিসটাকে প্রায়োরিটি ঠিক করা, একটা টাইমলাইন ঠিক করা এবং সেই অনুযায়ী অ্যাপ্রোচ করা। ভাই আমাদের আরেকজন মেহের নিগার, তিনি কোশ্চেন করেছেন, আমি কিভাবে নিজের স্বপ্ন পূরণে অনেক সময় দিতে পারি এবং আমি বাংলাদেশি নিয়মে ক্লাসও ভালো করতে পারি। মানে কোশ্চেনটা হচ্ছে তিনি নিজের স্বপ্ন পূরণে কিভাবে মানে সময় দিতে পারে আর কি, এটা। এই জিনিসটার মেইন হলো যেটা আমাকে ভয় সৃষ্টি করছে, যেটা আমাকে বেশি পরিমাণ কি বলবো, যে সেটা হলো কি আমার ক্লাস, নিয়মিত ক্লাসের ওই পড়াটুকু বা নিয়মিত ক্লাসের একটা, আমি ফার্স্ট হতে হবে এমনটা বলছি না, বাট একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা। সো এটা যদি আমি করে ফেলতে পারি আগে, ধরো যে আমার 1 সপ্তাহের একটা কাজ আছে, পড়াশোনা আছে, তো ওই ক্লাসে পড়াটা যে আমি 3 দিনে বা 4 দিনে করতে পারি, তাহলে কিন্তু আমার হাতে একদিন সময় থাকলো, দেন আমি কিন্তু মেন্টালি রিফ্রেশ হয়ে গেলাম। তখন কিন্তু আমি আমার স্বপ্নের জন্য আরো বেশি কিছুর জন্য, যে ধরনের হতে পারে, কারো গান বাজনা শেখারও শখ থাকতে পারে, সেই জিনিসটার প্রতি সে টাইম দিতে পারবে। কিন্তু আমি আমার ওই ক্লাসে পড়াটা ভালো লাগতেছে না, সেটাও করলাম না, আবার আমার ক্লাসে করা হচ্ছে না, সেটা একটা পেইন, তার জন্য আমি যেটা ভালোবাসি সেটাও করলাম না, মানে এটাও করছি না এটাও করছি না, মাঝখান দিয়ে কোনোটাই হয় না। মানে এরকমটা করা যাবে না। আহ আর হচ্ছে যে স্বপ্ন জিনিসটা, যেটা হয় কি, মানুষের স্বপ্ন অনেকগুলা হয়, স্বপ্ন আসলে একটা হয় না। প্রবলেম হলো আমি সবগুলো স্বপ্ন আমি সফল করতে পারবো না। আমার যেমন দেখা যায় যে আমার ডাক্তার হতেও ভালো লাগে, আমার বিশেষ ক্যাডার হতেও ভালো লাগে, আমার বাইরে আসতেও ভালো লাগে, এটা সবারই। আমার যদি আমার মাঝখানে মনে হইতো যখন ক্যাম্পাসে বিভিন্ন গান বাজনা দেখতাম, আমি যদি একটু রক স্টার হইতাম, আমি যদি গান করতে পারতাম, মানুষজন তার একটু ভালো লাগতো। তো প্রত্যেকটা ক্যারিয়ার বলো, প্রত্যেকটা জায়গা বলো, একটা ডিফারেন্ট ধরনের একটা মজা আছে। তো ওইটাও এখন চিন্তা করার বিষয় যে আমি যে কোনো একটা স্বপ্নকে প্রায়োরিটাইজ করা, যে আমি আসলে কি হতে চাচ্ছি এবং একটাতে ফোকাস করা। এখন যে আমি চেঞ্জ করি বারবার, তাহলে সম্ভব না, এবং এটা খুব টাফ, যে কোনো একটা গোলে না লেগে থাকাটা খুব টাফ। তো আমার মনে হয় যে কেউ যদি একটা গোলে লেগে থাকে, তার একটু ওই ড্রিমটা অ্যাচিভ করা অনেক সহজ হয়ে যায়, যদি সে মাল্টিপল ড্রিমের দিকে সুইচ না করে। ওকে ভাইয়া, আমাদের আরেকজন কোশ্চেন করেছেন, সেটা হচ্ছে যে
গ্রাজুয়েশনের পর আসলে দেশের বাইরে যাওয়ার সম্পূর্ণ প্রসেসটা যদি একটু ডিটেলস জানাইতেন, দেশের বাইরে যাওয়ার জন্য ডিটেলস প্রসেসটা। গ্রাজুয়েশনের পর যেটা আমি প্রথমত বলবো যে আমি কোন দেশে যেতে চাই, বা আরেকটা কথা হলো যে আমি কোন দেশে কি কি ধরনের রিকোয়ারমেন্ট, ডিফারেন্সটা কি। কারণ কান্ট্রি ওয়াইজ রিকোয়ারমেন্টে অনেক চান্স থাকে। ইউএসএ তে আরেক ধরনের একটু সিস্টেম ফলো করা হয়, ইউরোপিয়ান কান্ট্রি গুলাতে আরেক ধরনের সিস্টেম ফলো করা হয়, বা অস্ট্রেলিয়াতে আরেক ধরনের করা হয়। তো প্রথমত হচ্ছে আমার রিকোয়ারমেন্ট গুলা জানা, এবং এই জানাগুলো বর্তমান খুবই সোজা। মোবাইল ফোন থেকে আমি জাস্ট ইউনিভার্সিটির ওয়েবসাইট গুলা গেলেই সব ধরনের রিকোয়ারমেন্ট লেখা থাকে। তো ফার্স্ট টার্গেট হলো যে আমার কোন কান্ট্রিতে কি ধরনের রিকোয়ারমেন্ট, বা ওই যে যে সাবজেক্টে পড়তেছে ওই সাবজেক্ট স্পেসিফিক রিকোয়ারমেন্ট কি, সেগুলো আগে ভাগেই জানা। গ্রাজুয়েশনের পর না, আমি তো গ্রাজুয়েশন করতেছি, আমি অনার্সে করতেছি এখন, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, এখন থেকে জানি না। এই যে পড়ার ফাঁকে, ক্লাসের ফাঁকে যে জিনিসটা বললাম যে আমার স্বপ্ন একটা আছে আমি বাইরে যাব, তো আমি আমার রেগুলার ক্লাসের পড়াটা করার পর আমি যেন একটা দুটো ইউনিভার্সিটি দেখি, আমি যেন এই ইনফরমেশন গুলা আমার জন্য আগে থাকে। তো এটা জানা। আর ইন জেনারেল যেটা বলতে হয়, সব ইউনিভার্সিটি সব দেশে যে একটা মানে মেইন নিয়ম, সেটা হলো যে আমার ইংলিশ স্কিল থাকতে হবে। দ্যাট মিনস আমার আইএলস বা টোফেল এটা কম্পালসারি, আমার এটাকে ডেভেলপ করতেই হবে। তো এটাতে ফোকাস করা। আর একটা হলো এটাকে বলে মোটিভেশনাল লেটার বা স্টেটমেন্ট অফ পারপাস, বা সহজ কথায় বলতে গেলে আমি কেন বাইরে পড়তে যাচ্ছি, ওই সাবজেক্ট আমি কেন পড়বো, আমার কি কি কোয়ালিটিজ আছে, আমি কি কি ধরনের রিসার্চ বা কাজ করতে চাই, এটার একটা সামারি। তো এটা কমন সব জায়গায়। তো এই দুটা জিনিস খুবই কমন, যে কান্ট্রিতে যাই যেখানে যাই। আর বাকি কান্ট্রি ওয়াইজ কিছু একটু কম বেশি আছে আর কি রিকোয়ারমেন্ট। তো আমার মনে হয় যে ওই রিকোয়ারমেন্ট গুলো একটু জানা। আমি যদি ইউএস এর কথা বলি পার্টিকুলারলি, এখানে হচ্ছে যে জিআরই অনেক প্রোগ্রামে চায়, আবার অনেকগুলোতে চায় না। তো এটাও জেনে নেওয়া যে আমার প্রোগ্রামটাকে জিআরই চায় কি চায় না। রিকমেন্ডেশন লেটার বলে, এটা খুব মেজর কাজ না। আমি ইউনিভার্সিটি যে প্রফেসরদের কাছে আন্ডারে পড়াশোনা করছি তাদের কাছ থেকে একটা রিকমেন্ডেশন লেটার, বা আমরা যদি যারা স্কুল করে যাচ্ছে তারা যদি জিনিসটা না বুঝে, এটা হলো অনেকটা সত্যায়িত আর কি, এই ব্যাপারের মধ্যে অনেকটা টেস্টিমোনিয়াল যে এই ছেলেটা ভালো, এর পড়াশোনা ভালো করছে, রিসার্চ ভালো করছে, এই জিনিসগুলো। তো এগুলাই, খুব আচ্ছা, বেশি কিছু না। হ্যাঁ। আর ভাইয়া হচ্ছে দেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা, এটা কতটুকু প্রভাব ফেলে, বা এটুকু করলে মানে হচ্ছে কিরকম প্রভাব ফেলে আর কি, এটুকু এটা কোশ্চেন ডিপেন্ড করছেন এটা। করে সাবজেক্ট ওয়াইজ। যদি এটা সায়েন্সের সাবজেক্ট হয়, স্পেশালি ইঞ্জিনিয়ারিং, বায়োলজিক্যাল সায়েন্স, খুব একটা ইম্প্যাক্ট পড়ে না, খুবই কম। যদি এটা সোশ্যাল সায়েন্স হয়, তাহলে ইম্প্যাক্ট অনেক বেশি। সোশ্যাল সায়েন্সে লিডারশিপ স্কিল থাকাটা খুব খুব দরকার, খুব মাস্ট। এখন আমি বললাম যে ইম্প্যাক্ট ডিরেক্টলি পড়ে না, বাট ইনডিরেক্টলি এটার একটা হিউজ ইম্প্যাক্ট আছে। কিরকম? আমি যদি অর্গানাইজেশন না করি, আমি যদি কোনো ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস না করি, আমি জানবো না মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে কমিউনিকেট করতে হয়, আমি প্রফেসরের সাথে কিভাবে কমিউনিকেট করব, আমি মাল্টিপল জিনিস ম্যানেজমেন্ট কিভাবে করব, আমার হচ্ছে স্পিকিং ভালো হবে না, আমি হচ্ছে ইন্টারভিউতে ভালো কথা বলতে পারবো না, আমার নিজেকে যে এক্সপ্রেস করা, মানে যে স্টুডেন্টটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করছে ইন জেনারেল, তারা সব সময় নিজেকে এক্সপ্রেস করার ক্ষেত্রে যারা করে না তাদের থেকে অনেক ভালো হয়। এবং আলটিমেটলি এই জিনিসটাই দেখে। সো তারা তোমার সার্টিফিকেট দেখবে না যে তুমি আম, কতগুলা প্রোগ্রাম করছো বা কতগুলা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করছো, বাট ইনডিরেক্টলি ওই স্কিল গুলো আসলে ফুটে আসে। কারণ আমি যদি ভালো ইন্টারভিউ না দিতে পারি, আমি যদি নিজেকে গুছিয়ে কথা না বলতে পারি, আমি যদি ভালোভাবে এক্সপ্রেস না করতে পারি, তাহলে আমার চান্স হবে না। তো ইনডিরেক্টলি এটার অনেক ইম্প্যাক্ট আছে। আমার মনে হয় যে সবার এটা করা উচিত। ওকে ভাইয়া, কান্ট্রি চুজের ক্ষেত্রে আসলে কি কি বিষয় মনে রাখা উচিত বলে আপনি মনে করেন? কান্ট্রি চুজ মানে কান্ট্রি চুজের ক্ষেত্রে নাম্বার ওয়ান, যে আমার যে এক্সিস্টিং প্রোফাইল, আমার যে কোয়ালিটি, সেটা কোন কান্ট্রির ক্ষেত্রে বেস্ট হয়। মানে এরকম ডিবেট না করা যে কানাডা খুব ভালো, না কানাডা ভালো না, কেউ বলে আমেরিকা ভালো, আমেরিকা, কেউ বলে না আমেরিকা যাওয়া যাবে না, তাদের হচ্ছে ট্রাম্পের মতো লোকজন থাকে। সো এগুলো আমার কাছে মনে হয় যে মিনিংলেস। হ্যাঁ, মেইন কথাটা হলো যে আমার কি স্কিল আছে, এবং এই স্কিলটা কোন কান্ট্রিতে বেশি ফিট হয়। যেমন আমি ইউএসএ তে আসছি, তো আমার একটা অন্যতম আমার একটা দুর্বলতা ছিল যে আমার রেজাল্ট খুব একটা ভালো ছিল না, খুবই এভারেজ মানের রেজাল্ট ছিল। তো যেটা হয় যে আমি যদি অস্ট্রেলিয়া যেতে চাই বা কানাডা যেতে চাই, তারা একটু সিজিপিএ কে অনেক বেশি প্রায়োরিটাইজ করে, অনেক বেশি মানে গুরুত্ব দেয়, যে জিনিসটা ইউএস এর ক্ষেত্রে ততটা না। তার মানে এই না যে আমি আবার যদি সিজিপিএ খারাপ হয়,
আমি চলে আসতে পারবো, আমার কিন্তু আদার্স স্কিল গুলো ভালো থাকতে হবে। তো আমার আদার্স স্কিল গুলো ভালো ছিল, শুধুমাত্র আমার সিজিপিএটা খারাপ ছিল। তো আমার মনে হলো যে না, আমার জন্য ইউএসএ হচ্ছে একটা ভালো ফিট। তো নাম্বার ওয়ান কনসিডারেশন আমার এটাই ছিল। নাম্বার টু হলো যে আমি জব করার পর, মানে আমি ডিগ্রিটা নেওয়ার পর আমি কি করব। তো আমি যদি বাইরে থাকতে চাই, তাহলে এই ডিগ্রিটার ভ্যালু কি, ওই দেশের জব অপরচুনিটিস কি, আহ, তারপর এই জিনিসগুলো ম্যাটার করে। যদি সহজ কথা একটা উত্তর দিই, আম, কিভাবে বলি, ধরো যে বাংলাদেশ আর ইন্ডিয়ার কথাই তুমি ধরো। বাংলাদেশ কিন্তু আমরা ইন্ডিয়ার থেকে কোনো অংশে গরিব বা কোনো অংশে কিছু না, কিন্তু ইন্ডিয়ার ইকোনমি অনেক বড়। ইন্ডিয়াতে অনেকগুলো রাজ্য, অনেকগুলো মানুষ, অনেক ধরনের জব অপরচুনিটিস। ঠিক ব্যাপারটা ইউএসএ অনেক বড় একটা কান্ট্রি। তো ইউএসএ তে প্রায় 30, সম্ভবত আমি ঠিক জানি না, 30 কোটির মতো মানুষজন আছে, যেখানে অস্ট্রেলিয়াতে আছে মাত্র 2 কোটির মতো। বা এখানকার মার্কেট সাইজ অস্ট্রেলিয়ার থেকে প্রায় হচ্ছে কি বলবো 15 টাইমস বড়। তার মানে এই না, বা আমি যদি আরো সহজ কথা বলি, নিউজিল্যান্ডের লাইফস্টাইল ইউএস থেকে অনেক ভালো, কিন্তু নিউজিল্যান্ডের লোক সংখ্যা মাত্র কয়েক লাখ। আমি যদি নিউজিল্যান্ডে পড়তে যাই, নিউজিল্যান্ডে ইউনিভার্সিটি আছে মাত্র 2টা না 3টা পড়ার মতন। তো আমার ওইখানে যাওয়াটা আমার জন্য ওয়াইজ হবে না। কারণটা কি যে ওইখানকার কি বলবো যে পাস করার পর খুব বেশি হয় না। তুমি যদি ইউএসএ তে আসো, ওয়ার্ল্ড এর টপ 1000 ইউনিভার্সিটির অর্ধেক গুলাই ইউএসএ তে। তো এটা একটা বড় অ্যাডভান্টেজ ইউএস এর ক্ষেত্রে, যে আমি এখানে এই সিস্টেমটা ফলো করলে আমি ওয়ার্ল্ডের অর্ধেক ইউনিভার্সিটি ফলো করতে পারছি। দ্যাট মিনস আমার মার্কেট সাইজটা অনেক বড় হয়ে গেল। তো এগুলো একটা কনসিডারেশনের বিষয়। তো আপনার আচ্ছা, একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আসলে দেশের বাইরে থেকে, মানে দেশের বাইরে একবারে পার্মানেন্ট রেসিডেন্স নিয়ে দেশের সেবা করা কতটুকু সম্ভব বলে আপনি মনে করেন, আমার তো বা মনে দেশকে হয় যে আমার তো মনে হয় যে দেশে থেকে দেশের বাইরে গিয়ে সেবা করা 10 টাইমস বেশি সম্ভব। কিরকম, এই জিনিসটা নিয়ে অনেকে একটা মানে রুমার আছে, বা অনেকে এটা জিনিসটা না বুঝেই কমেন্ট করে। সেটা হলো যে অনেকে বলে মেধা পাচার, মেধা পাচার, তারপর অনেকে বলে যে না, সারা জীবন দেশের খাই বাইরে কি করতেছে। ব্যাপারটা হলো যে যে ছেলেটা বাইরে আসতেছে সে কিন্তু দেশে জব পাচ্ছে না। সে কিন্তু তার যে প্রতিভা সেটা কিন্তু সে কাজে লাগাতে পারতেছে না। সেকেন্ড চয়েস, যে যে স্টুডেন্টটা বাইরে আসে সে কিন্তু শুধুমাত্র বাইরেই থাকতেছে ব্যাপারটা না, তার কিন্তু একটা ইকোনমির যথেষ্ট কন্ট্রিবিউশন, রেমিটেন্স কিন্তু দেশে যাচ্ছে। তো সাপোজ আমি বাংলাদেশে থেকে আমি যে ইনকামটা করতাম, আমি কিন্তু এখান থেকে 10 টাইমস বেশি করি। আমি যে এই ইনকামটা করি, আমার কিন্তু এই ইনকামটার আমি বাসায় করে, ধরো যে আমি একটা সহজ উদাহরণ, যে আমি আমার স্যালারি ধরো যে আমি 50% নিজে খরচ করলাম, 50% হয়তো আমি আমার প্যারেন্টসকে দিলাম। তো বাসায় যদি আমি বেতন পাইতাম 20K, আমি কিন্তু 10,000 নিজে রাখতাম, 10,000 বাসায় যেতাম। ধরো এখানে তুমি সাপোজ বেতন পাচ্ছ যে 2 লাখ, তাহলে তুমি কিন্তু 1 লাখ নিজে রাখবে, 1 লাখ বাসায় দেবা, তাহলে তুমি কয় গুণ বেশি বাসাকে সাপোর্ট করতেছো। আচ্ছা 10 টাইমস। সো অনেক বেশি সার্ভ করার ব্যাপার আছে, অনেক ভাবে করা যায়। সেটা নলেজ দিয়ে, সেটা জব অপরচুনিটি, মানে ইকোনমি দিয়ে। তুমি এখানকার একটা স্পট খালি করে দিলা, তোমার জায়গাটা আরেকজন কাজ করতে পারবে, এটা নিয়ে একটা বড় ব্যাপার। আর যে জিনিসটা আমি অনেক সময় বলি যে এটা হচ্ছে অনেকটা আমের মতো, সিজনে অনেক আম হয়। তো তুমি যদি এটা প্রিজার্ভ না করতে পারো বা বাইরে এক্সপোর্ট না করতে পারো, কোনো ওখানে পচায় রেখে মূল্য নেই। তো বাংলাদেশে এত মানুষ, এতগুলো মানুষকে জবের আসলে বাংলাদেশের এখনো ওই ক্যাপাসিটি নাই। তো আমি যদি কিছু মানুষকে এক্সপোর্ট করতে পারি এবং সেটা যে আমার বিনিময়ে অনেক ইকোনমিক্যালি বেটার করে, তাহলে এটা ভালো না? হ্যাঁ, অবশ্যই ভালো। আচ্ছা ভাই, একজন কমেন্ট করছেন, সেটা হচ্ছে যদি আন্ডার গ্রাজুয়েটে কেউ বাইরে পড়তে যায় তার সুযোগ কেমন, এবং সেটা স্কুল লাইফ থেকে কিভাবে প্রিপারেশন নিবে? আন্ডার গ্রাজুয়েট সুযোগ আছে, বাট এটা কম্পারেটিভলি অনেক অনেক টাফ। কারণ যে জিনিসটা গ্রাজুয়েট লেভেলে টাকাগুলো মেইনলি আছে, আম, যেটাকে আমরা বলি যে ওয়ার্ক বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট টাইপের কিছু কাজ। তো আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা আসলে ওই ধরনের কাজ করতে পারে না, কারণ তাদের এখনো ওই ধরনের স্কিল ডেভেলপ হয় না। তারা শুধুমাত্র পড়াশোনাই করে। তো পড়াশোনা সাধারণত মানে ইয়াটা কম, মানে হচ্ছে তোমার স্কলারশিপটা কম। এই জন্য দেখা যায় যে একটা ইউনিভার্সিটি খুব অল্প পরিমাণ আন্ডার গ্রেড স্টুডেন্ট নেয় স্কলারশিপ দিয়ে, এবং এই জন্য অনেক কম্পিটিটিভ, অনেক টাফ। তো বাংলাদেশ থেকে যে আসা যাবে না এমনটা না, বাট গ্রাজুয়েট লেভেল থেকে কম্পারেটিভলি অনেক টাফ। আর যারা আসতে চায়
তাদের ওই যেটা বললাম, ফার্স্ট অফ অল ইংলিশটাকে ডেভেলপ করতে হবে, কারণ বাইরে আসতে গেলে আমি বর্ডার ক্রস করলে আমার ইংলিশ লাগবে। আর আরেকটা হলো যে সাবজেক্টও ভালো হতে হবে, এক কথায় ভালো স্টুডেন্ট হতে হবে। ইউএস এর ক্ষেত্রে তারা এক্সট্রা একটা জিনিস দেখে, এটাকে বলা হয় স্যাট এক্সাম বা এসএটি। তো এরকম কিছু স্পেশালাইজ এক্সাম থাকতে পারে, এই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতে হবে। তো শুরুতে যে কথাটা বলছিলাম যে আমার টার্গেট সেট করতে হবে যে আমি আন্ডার গ্রাজুয়েটে পড়তে গেলে কোথায় যাব, এবং ওই কান্ট্রির রিকোয়ারমেন্ট গুলা কি, এবং ওই রিকোয়ারমেন্ট গুলোকে আমি ফুলফিল করতে পারবো কিনা। এবং ইনফরমেশন গুলো বর্তমানে খুবই খুবই অ্যাভেলেবেল। আমি ইন্টারনেট সার্চ দিয়ে ইউনিভার্সিটি ওয়েবসাইটে এগুলো গেলেই আমি তার সব ডিটেলস পাবো। সো আমার মনে হয় যে তার ইনফরমেশন গুলো গ্যাদার করা উচিত। ভাইয়া, এরকম কোনো স্কলারশিপের কোনো প্রসিডিউর আছে, মানে এই যে সচরাচর ইয়ার বাইরে, রিসার্চ অ্যাসিস্ট্যান্টের বাইরে, মানে প্রফেসরকে মেইল বাদেও, মানে কিরকম, মানে মোস্ট পপুলার স্কলারশিপ থাকে বা অসহজ হবে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য, এরকম কোন স্কলারশিপ কয়েকটার নাম বললে ভালো হতো। এটা ডিপেন্ড করে কান্ট্রির উপর। ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে সাধারণত স্কলারশিপ, এই টাইপের স্কলারশিপ গুলো বেশি। আবার ইউএসএ খুবই কম। অনলি যেটা হচ্ছে ইউএসএ ফুল ব্রাইট স্কলারশিপ দেয় একটা, এবং সেটা সংখ্যায় অনেক কম, আমি ঠিক এক্স্যাক্টলি নাম্বারটা জানি না। বাট আমাদের মধ্যে একটা টার্ম চলে আসছে যে কিছু টার্ম আছে, যেমন স্কলারশিপ বলে, ফেলোশিপ, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। তো এটা আমরা সবসময় এক করে ফেলি আর কি, বাট এটা ডিফারেন্ট। স্কলারশিপ সাধারণত বলা হয় যেটাকে তোমার টোটালি ফ্রি দেওয়া হয়, কাজের বিনিময়ে না, এবং নর্মালি থার্ড কোনো পার্টি দেয়, কোনো অর্গানাইজেশন বা অন্য কিছু। তো এই স্কলারশিপ গুলো অনেক লিমিটেড, এবং আমার মনে হয়, আমি পার্সোনালি বিলিভ করি যে এগুলাতে বেশি সময় না দিয়ে যেটা হচ্ছে ইন জেনারেল, যেমন রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, এটা হলো খুবই জেনারেল। ধরো যে 100টা স্কলারশিপের মধ্যে 90টা স্কলারশিপই হলো এরকম, আর ওই 10টা হচ্ছে বিভিন্ন যে নামের স্কলারশিপ থাকে। ধরো কমনওয়েলথ স্কলারশিপ, বাংলাদেশে মনে হয় 50 জন স্টুডেন্ট, কিন্তু এই স্কলারশিপটা কিন্তু কোনো লিমিট নাই, তুমি যদি স্কিল হও তুমি 10,000 আসতে পারো, কারণ এটা একটা ওপেন মার্কেট, ইন্টারন্যাশনাল একটা ব্যাপার। তুমি না আসলে সেটা হয়তো ইন্ডিয়ান স্টুডেন্ট যাবে, সেটা হয়তো বা চাইনিজ স্টুডেন্ট যাবে। তো যে জিনিসটা আমি বলবো যে ওই পার্টিকুলার কোনো নামি দামি স্কলারশিপের দিকে না গিয়ে আমার মনে হয় যে যে জেনারেল যে ইয়াগুলা, সেটার দিকে বেশি ফোকাস করা। তবে হ্যাঁ, কারো যদি ওই জিনিসটা থাকে, কেউ যদি মনে করে যে না আমি আসলেই আমার ওই লেভেলের কোয়ালিটিজ আছে, আমি বাংলাদেশের টপ লেভেলের কোয়ালিটির মধ্যে বিলং করি, তাহলে তার ওই যে ইউএস এর ফুল ব্রাইট স্কলারশিপ এগুলোতে অ্যাপ্লাই করা উচিত। যেটা বললাম যে সংখ্যায় অনেক কম, 8-10 জন নেই, এজন্য কম্পিটিশন অনেক বেশি, এবং প্রোফাইল কম্পারেটিভলি অনেক বেটার হতে হয় আর কি। আচ্ছা ভাইয়া, এখানে একজন কমেন্ট করেছেন, সোহেল টানা। উনার দুটি কোশ্চেন আস্ক করেছেন। একটা হচ্ছে যে আমেরিকায় বায়োলজি থেকে পাশ করার পরে জবের সুযোগ কেমন বা কতটা স্ট্রাগল করতে হয়, আর বায়োলজি ঠিক কোন শাখাকে টার্গেট করে আগানো উচিত, কারণ তিনি মাইক্রোবায়োলজিতে পড়াশোনা করেন। তো তার ক্ষেত্রে আপনি সাজেশন কি দিবেন? ইউএসএ বায়োলজির জন্য সবচেয়ে বেস্ট পুরো ওয়ার্ল্ডে, বা টেকনোলজির জন্য বেস্ট। যেটা বললাম, এখানকার মেইন ফ্যাক্টর হচ্ছে এডুকেশনটা যেমন তেমন, জব সেক্টরটা এখানে সবসময় বেস্ট, এই জন্য যে এখানে মার্কেট সাইজ হিউজ। কারণ এতগুলো কোম্পানি, মানে লিমিটেড না। ধরো তুমি সহজ কথা চিন্তা করো, কেউ দিনাজপুরে জব খুঁজতেছে আর কেউ ঢাকায় জব খুঁজতেছে। হুম। দিনাজপুরে তুমি কয়টা আইটি আইটি সেক্টরে জব পাবো? আছে, এক দুইটা আছে, বাট ঢাকাতে হিউজ। এখানকার ব্যাপারটা ঠিক তাই। তো বায়োলজিতে হিউজ, স্পেশালি মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি যে পার্টটা, মাইক্রোবায়োলজি ইমিউনোলজি নর্মালি একসঙ্গে পড়ানো হয়। তো ইমিউনোলজি বর্তমানে ধরতে গেলে বিগত 5-6 বছরে নাম্বার 1 পজিশনে আছে। আমি রিসার্চ ইন্টারেস্টের দিকে বা জব অপরচুনিটিজ বা যে কোনো জায়গা থেকে বলি না কেন, এখানে প্রায় 500 থেকে 1000 বায়োটেক কোম্পানি আছে। এই কোম্পানিগুলোতে প্রচুর জব অপরচুনিটিজ। দেন এখানে রিসার্চার হিসাবে যে পোস্ট জব, হ্যালো। হ্যালো।
সরি, এই মুহূর্তে মনে হয় ভাইয়ার কানেকশন একটু প্রবলেম। আমি ট্রাই করে দেখতেছি। দুঃখিত, আমরা কানেক্ট করার ট্রাই। ওকে ওকে ওকে। তো আমার মনে হয় ইন্টারনেট একটু ঝামেলা হয়েছিল। জি জি ভাইয়া, অনেক ঝামেলা হয়ে গেছিল। তো আমরা যে জায়গায় আসছিলাম সেটা হচ্ছে যে বায়োলজি, মাইক্রোবায়োলজির অপরচুনিটিটা কতটুকু, এটা আস্ক করছিল একজন, এটা আপনি বলতেছিলেন, কন্টিনিউ করতেছিলেন। হ্যাঁ, তো যেটা বললাম যে আমাদের বায়োলজিক্যাল রিলেটেড যে সাবজেক্ট গুলো আছে, যেটাকে আমরা বলি বেসিক সায়েন্স, এটার সবগুলাতেই একটু অনেক অপরচুনিটিজ অনেক ভালো। তো এক কথায় বায়োলজির অপরচুনিটিজ ইউএসএ তে খুবই ভালো। আচ্ছা আচ্ছা। ইঞ্জিনিয়ারিং মানে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট গুলো আছে, বায়োলজি, ইঞ্জিনিয়ারিং বোথ। ওকে, আমাদের কোশ্চিন মোটামুটি শেষ। আর দ্বিতীয় কথা হচ্ছে ভাইয়া, মানে আমাদের টাইমটা অনেক কম ছিল আসলে। কোনো ওয়েবিনার বা কোনো সেমিনার আয়োজন করতে গেলে আমরা সাধারণত 1 মাসের মতো টাইম নিই। বাট নুসরাত জেবিন ইরা ও আসলে 1 উইকের মধ্যেই আহ, বলছেন যে আসলে করলে ভালো হয়, কারণ এর পরবর্তীতে আমাদের একটা প্রোগ্রাম আছে যে ম্যাথ অলিম্পিয়াড, আসলে অনলাইন ম্যাথ অলিম্পিয়াড। এটা আমরা প্রত্যেকবার ম্যানুয়ালি আয়োজন করি কোনো এক স্কুলে, উপজেলার মধ্যে, কিন্তু এইবার কোভিড-19 সিচুয়েশনের কারণে এটা অনলাইনে হবে। তো সেটা অ্যাপ্রক্সিমেটলি ডেট হচ্ছে 20 তারিখে করা হয়েছে। এই কারণে হচ্ছে যে আমাদের টাইমটা অনেক কম আসলে পাইছি। তো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আসলে তোর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং বিরল সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোর প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আর একটা লাস্ট সিচুয়েশন, মানে একটা লাস্ট থিং, সেটা হচ্ছে যে আপনার কোনো ব্যক্তিগতভাবে উপদেশ আছে কিনা যে আমাদের মানে সংগঠনের প্রতি, বা হচ্ছে আমরা জেনারেলি কাজ করি এই স্টুডেন্টদের নিয়ে আর কি, যারা রুরাল লেভেলে থাকে, এটা নিয়ে। এটা এটা হচ্ছে মানে নন প্রফিট অর্গানাইজেশন, খুব ছোট আকারের আর কি। ওকে, আপনার কোনো উপদেশ থাকলে বলতে একটু পারেন। বড় করে বলি, আমি আসলে নিজেও করছি। আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, তো অর্গানাইজেশনের এই বিষয়গুলার যে প্রবলেম গুলা, যে কথাটা বললাম, এটা হয় কি যে কোনোদিন কোনো প্রোগ্রাম তুমি পারফেক্টলি সবকিছু অ্যারেঞ্জ করে আসলে হয় না। মানে একটু না একটু কমতি থাকে, বাট যে জিনিসটা হয় যে একটা ইনিশিয়েটিভ নিয়ে সেটা করে ফেলতে হয়। এবং করার আগে মানুষজন অনেক সময় কমেন্ট করবে, ভালো হয় নাই, ভালো হয়েছে, বা অনেক কিছুই করবে, বাট আলটিমেটলি যেটুকুই হোক একটু উপকার হলেও কিন্তু হয়। হ্যাঁ, বা একটু মানুষ মানে বেটার কিছু ইনফরমেশন পাওয়া, বা একটু ইন্সপায়ার হলেও কিন্তু হয়। তো আমার মনে হয় যে এটা তোমাদের কন্টিনিউ করা উচিত। আর যেটা বললাম যে কাজের আসলে কোনো শেষ নেই, তুমি যে কোনো জায়গাতে করতে পারো। কেউ হয়তো বা শহর পর্যায়ে কাজ করে, কেউ গ্রাম পর্যায়ে কাজ করে, আমার প্রতিটা জায়গাতে কাজ করার জায়গা আছে। তো এটা খুবই ভালো। স্পেশালি তোমরা একটা উপজেলা লেভেলে কাজ করা এবং সেখানকে একটু অ্যাওয়ারনেস তৈরি করা, আহ, খুবই ভালো উদ্যোগ। আর এটা কন্টিনিউ করো, এবং এটা আরো অনেক অনেক বছর অনেক দূর আগায় যাক।
এই দোয়াই করি। ও একটা কথা মনে পড়লো, যাওয়ার আগে একটু বলে নিই। সেটা হলো যে বাংলাদেশের একটা ওভারঅল টেন্ডেন্সি আছে, সেই জিনিসটা হলো যে একা কিছু করার। গ্রুপ ওয়াইজ সাধারণত হয় না, বিশেষ করে পড়ার ক্ষেত্রে। যে আমরা সবসময় মনে করি আমি যদি আমার নোটটা আমার ক্লাসের মানে যে আমার যে কম্পিটিটর তাকে যদি দেখাই, বা আমি তাহলে হয়তো বা আমি তো ওর থেকে ভালো হতে পারলাম না। আমি তো হচ্ছে যে লাইমলাইটের একটা ব্যাপার থাকে, সবাই চায় যে সেই লাইমলাইটে থাকুক, ক্লাসে ভালো হোক বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভালো হোক। এটা খারাপ কিছু না, এটা আমারও মনে হয়, সবারই মনে হয়। বাট এট দ্য সেম টাইম মাথায় রাখতে হবে যে ওয়ার্ল্ড কিন্তু এখন ছোট না। তো আমি আমার ক্লাসমেটদেরকে কম্পিটিটর না ভাবে এদেরকে আমাকে কি বলবো, আমাকে সহযোদ্ধা ভাবতে হবে। আমি আইএলটিএস দিতে যাই, জিআরই দিতে যাই, যেটাই করি, জব প্রিপারেশন নিতে যাই, কারণ আমি কিন্তু আমার শুধুমাত্র ক্লাসমেটদের সঙ্গে প্রতিযোগিতা করতেছি না। যদি বাইরে যাওয়ার ব্যাপার হয় তাহলে পুরো ওয়ার্ল্ডের সাথে করতেছি, যদি গভর্নমেন্ট জব হয় তাহলে পুরো বাংলাদেশের সাথে করতেছি। তো এই জায়গাগুলোতে টিকে থাকার জন্য তোমার ইমিডিয়েট যারা শত্রু মনে হচ্ছে, যারা কম্পিটিটর মনে হচ্ছে, তাদেরকেই তোমার হচ্ছে বেস্ট ফ্রেন্ড বানাইতে হবে, তাদেরকে একযোগে কাজ করতে হবে। কারণ দুইজন ভালো স্টুডেন্ট যদি একযোগে কাজ করে তাহলে কিন্তু দুইজনেই বেনিফিটেড হয়, এবং দুইজন বেনিফিটেড হয়ে কিন্তু বৃহত্তর যে ব্যাপারটা, মানে সেটা জবে ভালো করা হোক, বাইরে আসার ক্ষেত্রে হোক, হ্যাঁ, হয়তো বা এরকমটা হতে পারে যে একা পড়াশোনা করলে ব্যাপারটা হয় কি যে আমি একা পড়বো, আমি একা বাইরে যাব, বা আমি একা বিশেষ ক্যাডার হবো, বা যেটাই হোক। এই টেন্ডেন্সি থেকে একা আসলে কেউ মানে সাকসেস হতে পারে না, এটা সম্ভব না। কিন্তু দুজনে যদি তারা একসঙ্গে, বা তিনজন বা চারজন যদি একসঙ্গে ওই জিনিসটা নিয়ে পড়াশোনা করে, একে অপরের কাছে ইনফরমেশন শেয়ার করে, হেল্প করে, তাহলে যে জিনিসটা হবে যে চারজনেই ভালো করবে, এবার চারজনেই বাইরে যাবে, চারজনেই জব করবে। তো এটা বাংলাদেশে খুব কম দেখা যায়। আমি সবার কাছে বলবো যে এই জিনিসটা তারা যেন যত, মানে আপাত দৃষ্টিতে মনে হলো যে তার থেকে আমার ভালো হতে হবে, বা সে আমাকে কিছু বলেন আমি কেন তাকে বলবো, হ্যাঁ, ব্যাপারটা এরকমটা না। এগুলা যত নিজেদের মধ্যে একটা টিম করে ইনফরমেশন শেয়ার করে, কারণ এই জিনিসগুলো অনেক লং, মানে একা আসলে সবকিছু করা যায় না। একা করতে গেলে টাইম বেশি লেগে যায়। তো যত বেশি কম্বাইন্ডলি গ্রুপ হয়ে কাজ করতে পারবা তত ভালো। ইভেন এটা অর্গানাইজেশন হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, এখন আর কোনো কিছু টোটালি পার্সন বেজ নাই, একা করা যাবে না। যত বেশি যৌথভাবে একটা জিনিসকে অ্যাপ্রোচ করা যায়। তো ঠিক আছে, তোমাদের হ্যাঁ, সাথে ওকে, কথা বলে আপনাকে আপনার টাইম দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার আসলে মূল্যবান টাইম দিয়ে আপনি আমাদেরকে মানে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করেছেন। সেই সাথে আমি সকল দর্শককে এবং যারা সাথে জড়িত সবাইকে আসলে আন্তরিক ধন্যবাদ জানাই, এবং এই বলে আমি আসলে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান। সালাম আলাইকুম।